তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৩টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০০৮ সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে। তবে ২০১১ সালের ১০ মে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন। ওই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ করা হয়। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ৩টি নির্বাচনে ডামি ভোট, রাতের ভোট আর ভোটারবিহীন ভোটে শেখ হাসিনা তার ক্ষমতা কুক্ষিগত করেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ১৮ আগস্ট সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজনসহ ৫ বিশিষ্ট নাগরিক। এই রিটের রুলের শুনানিতে বিএনপি, জামায়াত সহ ১৫ দল ও ব্যক্তি পক্ষভুক্ত হয়ে শুনানি করেন। তারা সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো আইনি যুক্তিতর্ক তুলে ধরেছেন। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সকাল ১১টার দিকে রায় ঘোষণা শুরু করেন। টানা ২ ঘণ্টা রায়ের বিস্তারিত তুলে ধরা হয়। শুরুতেই জনগণকে সর্বময় ক্ষমতার উৎস বলে সংবিধানের শ্রেষ্ঠত্ব তুলে ধরা হয়। পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী আখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করার বিধান বাতিল করেন। ফিরিয়ে আনা হয় গণভোট। ফলে দ্বাদশ সংশোধনীর ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল হলো। জনগণের প্রয়োজনে সরকার গঠন করলে সেটা অপরাধ নয় বলে রায় দেওয়া হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকার এখনই কার্যকর হবে না বলে জানান রিটকারী আইনজীবী। আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনই ফিরে এসছে বলা যাবে না। রায়কে ঐতিহাসিক বলে সন্তুষ্টি প্রকাশ করেন রিটকারী বদিউল আলম মজুমদার। আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য এবং আপনাদের সকলের জন্য, কারণ আপনারা ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসলো এটা বলা যাবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার একটা গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হলো। তবে আপিল বিভাগের রায়ের আগেই তত্ত্বাবধায়ক সরকার বহাল করা যাবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। রায় কার্যকর হলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তর হওয়ার সুযোগ রয়েছে। গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে। ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক কোনো পজিশন নাই। যদি 13 অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করেই এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়কের আগে আন্ডারে হবে, সেইটার আগেই 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে আসলো, তখন ওইটা ধরে নেওয়া হবে যে ওইটা দ্যাট ইজ ইন অ্যাবিয়েন্স। অ্যাটলিস্ট আগামী 2টি নির্বাচন তো উইদাউট এনি অ্যাপেলেট ডিভিশন ইন্টারভেনশনও লাগে না। দ্যাট পার্ট ইজ স্টিল ভ্যালিড। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে বলে রায়ে তুলে ধরা হয়। তবে পরবর্তী নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নেবেন পঞ্চদশ সংশোধনী কতটুকু রাখবেন। সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন, কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন, আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ভোটাধিকারের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপির আইনজীবী। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য করা হয়েছিল। এছাড়া অন্যান্য সংবিধান যেগুলো ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ জনগণের ভোটের অধিকার হরণের জন্যই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করেছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই 15th অ্যামেন্ডমেন্ট। এই সম্পর্কে আজকে আপনারা নিজেরাও শুনেছেন, সকল আইনজীবীরাও শুনেছে, এই আদালত কতগুলো ফাইন্ডিং দিয়েছেন এই জাজমেন্টের মধ্যে, এবং অনেকগুলো রেফারেন্স তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের রায়ের রিভিউ নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।